হ্যালো স্টুডেন্টস, আজকে কার্যক্ষমতা শক্তি পার্ট 3 নিয়ে চলে এসেছি। আমি উৎপল। আর তোমরা এর আগের দিন আমরা কি কি শিখেছি দেখো। আমি একটা নতুন সেটআপ তৈরি করেছি, দেখো কেমন লাগে। তোমাদের কোনো বুঝতে অসুবিধা কি দেখতে অসুবিধা হচ্ছে কিনা, নাকি আগেরটাই আনবো? তো দেখো, এর আগের দিন আমরা কি কি শিখেছি। এর আগের দিন আমরা শিখেছি স্থিতিশক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে, আর কি যান্ত্রিক শক্তির নিত্যতা। দেখো, স্থিতিশক্তি হলো কোনো বস্তুর তার অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য, স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকেই স্থিতিশক্তি বলে। গতিশক্তি কাকে বলে? ঠিক একই ব্যাপার, কোনো বস্তু গতির জন্য তার মধ্যে যে কাজ করার সামর্থ্য জন্মায় তাকে গতিশক্তি বলে। আর কি যান্ত্রিক শক্তি মানে কোনো বস্তুর মধ্যে ঘর্ষণজনিত কোনো বাধা না থাকলে, ঠিক আছে, ঘর্ষণজনিত কোনো বাধা না থাকলে টোটাল স্থিতিশক্তি এবং যান্ত্রিক শক্তির পরিমাণ, মানে স্থিতিশক্তি এবং যান্ত্রিক শক্তির যোগফল, যান্ত্রিক শক্তি বলছি, স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল কনস্ট্যান্ট হয়। মানে কি? ধ্রুবক হয়। মানে কি? যান্ত্রিক শক্তির পরিমাণ ধ্রুবক হয়। যান্ত্রিক শক্তিটা কি? স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল। তাহলে আজকে কি দেখবো? স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি আসলে কি? স্থিতিশক্তি এখানে দেখবা তোমাদের বইয়ে লেখা আছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। তো অভিকর্ষীয় কেন কথাটা আসলো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে স্থিতিশক্তি শুধু অভিকর্ষীয় স্থিতিশক্তি আছে আর কিছু নেই? আছে। দেখো, স্থিতিশক্তি অনেক রকমের আছে। কিরকম কিরকম এখানে দেখতে পাচ্ছ, স্থিতিশক্তি হচ্ছে অভিকর্ষী, আমি বলেছি কি অভিকর্ষীয় স্থিতিশক্তি। দেখো, অভিকর্ষীয় স্থিতিশক্তি মানে কি? পৃথিবী, আমাদের ভূপৃষ্ঠের ওপর, ভূপৃষ্ঠ মানে পৃথিবীর একটা অভিকর্ষীয় টান আছে, যেটাকে আমরা কি দিয়ে লিখি? স্মল জি। এই অভিকর্ষীয় টানের জন্য পৃথিবীর সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে। তাহলে কোনো বস্তুকে আমি যদি ওপরের দিকে তুলি তাহলে কি হচ্ছে? সেই বস্তুটার মধ্যে একটা স্থিতিশক্তি জমা হচ্ছে। স্থিতিশক্তি কিসের জন্য? অভিকর্ষীয় টান আছে তাই। এবার প্রশ্ন হলো যে অভিকর্ষীয় স্থিতিশক্তি তাহলে কি পৃথিবীর এই টানের জন্য স্থিতিশক্তি? আমরা তো জানি যে শক্তিকে কি করা যায় না, শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তির পরিমাণ নির্দিষ্ট, মানে শক্তিকে শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা সম্ভব। তাহলে এখানে কি হচ্ছে? শক্তি কি তৈরি হচ্ছে? না। দেখো, পৃথিবী টানছে, বস্তুটা ভারী। সাপোজ ধরো আমার এই ফোনটাকে আমি উপরের দিকে তুলবো। তাহলে ফোনটা যদি তোমাকে একটা ভারী জিনিস দেওয়া হয় তাহলে তোমাকে আরো বেশি বল লাগাতে হবে। দেখো, তুমি একটা ফোর্স লাগাচ্ছ তবেই উঠছে, ঠিক আছে? তার মানে কি? তুমি একটা কার্য করছো, তোমার শক্তি আছে বলেই তুমি কার্যটা করতে পারছো। কার্য করার সামর্থ্যই হলো শক্তি। তাহলে আমার শক্তি আছে তাই আমি কার্য করছি। তাহলে কার্য করছি বলে আমার শক্তিটা খরচ হলো, সেই শক্তিটা কোথায় গেল? শক্তি রূপান্তর হয়। শক্তিটা কি হয়েছে? সঞ্চয় হয়ে গেছে এই বস্তুটার মধ্যে। এই শক্তিটাই স্থিতিশক্তি রূপে, তোমার এই শক্তিটাই স্থিতিশক্তি রূপে সঞ্চয় হয়ে গেছে। এটাই হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। এছাড়াও আছে স্থিতিশক্তি স্প্রিং। আমরা সবাই দেখেছি স্প্রিং বা রাবার, যে রাবারকে কি করে? টানলে বড় হয়, আবার ছেড়ে দিলে সেম জায়গায় চলে যায়। আছে তোমাদের অনেক, একটু বড় হও, 11-এ আছে তোমাদের স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। তার মানে এখানে কি? স্প্রিংটাকে যদি আমি টানি তাহলে ছেড়ে দিলে কি হবে? ধরো স্প্রিংটার সঙ্গে একটা বস্তু লাগানো আছে, বস্তুটাকে আমি এমনি লাগানো আছে, বস্তুটা স্থির অবস্থায় আছে, বস্তুটাকে আমি টেনে ছেড়ে দিলাম, বস্তুটার মধ্যে একটা গতিশক্তি সৃষ্টি হলো। তাহলে কোথায় থেকে আসলো? তার মানে স্থিতিশক্তি সঞ্চয় হয়েছে বস্তুটাকে যখন টানছি। সেই স্থিতিশক্তিটা কি থেকে? স্প্রিং থেকে এসেছে। কিসের জন্য? স্প্রিংটার বিরুদ্ধে আমি টানছি, আমি বল প্রয়োগ করছি, আমার এই শক্তিটা ওই বস্তুটার মধ্যে জমা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ইলাস্টিক স্থিতিশক্তি বা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এছাড়াও আরো আছে, বড় আরো জানতে পারবে, যেমন কি ইলেকট্রিক বা ইলেকট্রোস্ট্যাটিক স্থিতিশক্তি। দুটো আলাদা আধানকে যদি, এটা নাই তোমাদের, আমি তবুও বলে দিচ্ছি, দুটো আলাদা, ধরো এটা নেগেটিভ এটা পজিটিভ, দুটো চার্জকে আমি যদি রাখি, দুটো চার্জের মধ্যে কি একটা আকর্ষণ বল, যদি একই আলাদা ধর্মের হয় তাহলে কি হবে? আকর্ষণ। যদি সেম হয় চার্জ তাহলে কি হবে? বিকর্ষণ কাজ করে। ধরো আর দূরত্বে রেখেছি, এর মধ্যেও তার মানে কি একটা স্থিতিশক্তি
উদ্ভব হয়েছে চার্জগুলোর মধ্যে। তো এটা আমাদের অফ টপিক, এটা নিয়ে আলোচনা করব না। আমরা এবার অভিকর্ষীয় স্থিতিশক্তির গাণিতিক প্রকাশে চলে আসি। দেখো, অভিকর্ষীয় স্থিতিশক্তির গাণিতিক প্রকাশ। এর আগের দিনে আমরা দেখেছিলাম স্থিতিশক্তিকে আমরা প্রকাশ করি কি লিখি, ইপি। ইপি মানে কি, পোটেনশিয়াল এনার্জি। স্থিতিশক্তির ইংলিশ মানে কি, ওয়ার্ড কি, ইংলিশে কি বলে, স্থিতিশক্তিকে পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জির জন্য পি এসেছে, তাহলে এনার্জি ডিউ টু পোটেনশিয়াল, তার মানে কি ইপি। ইপি ইপি ইকুয়ালস টু এমজিএইচ। আমরা আজকে দেখব এই ইপি ইকুয়ালস টু এমজিএইচ কি করে আসলো, কি করে আসলো ইপি ইকুয়ালস টু এমজিএইচ। দেখো, ধরো এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু ভূপৃষ্ঠে রাখা ছিল। এখন এই ভূপৃষ্ঠে বস্তুটা রাখা আছে, বস্তুটাকে আমি তুললাম। বস্তুটা ভূপৃষ্ঠে রাখা ছিল, বস্তুটাকে আমি এইচ উচ্চতা পর্যন্ত তুললাম উপরে, এখানে তুলে ফেলেছি বস্তুটাকে এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে আমি নিশ্চয় একটা বল প্রয়োগ করেছি আমার। তাহলে এবার প্রশ্ন হলো যে বস্তুটা যখন ভূপৃষ্ঠে রাখা ছিল, আমরা কি জানি পৃথিবী টানছে। কিভাবে টানছে, অভিকর্ষীয় টানের দ্বারা। তাহলে বস্তুর নিচের দিকে কি কাজ করছিল, ওয়েট। ওয়েট কাজ করছিল মানে কি, বস্তুর ভার। ভার মানে কি, আমরা দেখেছি বস্তুর ভর, বস্তুর ভরকে পৃথিবীর অভিকর্ষজ টান জি দ্বারা গুণ করলে, বস্তুর ভর কি এম দ্বারা প্রকাশ করি, গুণ করলে বস্তুর ভার বা ওয়েট পাওয়া যায়, ঠিক আছে, ওয়েট পাওয়া যায়। তাহলে বস্তুটার ওয়েট কাজ করছে কোন দিকে, এমজি, নিচের দিকে, ভূপৃষ্ঠের দিকে। এবার তাহলে এখানে ধরো সাপোজ তুমি বস্তুটার ধরো ওয়েট হলো 10 কেজি, ঠিক আছে। তাহলে তোমাকে এই বস্তুটাকে তুলতে গেলে নিশ্চয়ই কিছু একটা ফোর্স লাগাতে হবে, বল লাগাতে হবে। সেম অ্যামাউন্টের ফোর্স লাগাতে হয়। কারণ কি, এখানে যদি আমি আবার ধরো আমার লাগবে 10, আমি প্রয়োগ করছি 12-13, তার মানে কি বেশি হয়ে যাচ্ছে। বেশি হলে আবার কি হবে, অ্যাক্সিলারেশন তৈরি হবে। এটাও একটু গভীরে গিয়ে আমি তোমাকে বলছি, এটা তোমাদের অতটা ডিটেলসে নেই, তাও বলছি। ধরো যদি আমি বস্তুটাকে কোনো একটা বলটাকে আমি এইভাবে তুললাম, তাহলে কি দেখো বস্তুটার মধ্যে তোলার সময়তেই গতিশক্তি সৃষ্টি হয়ে গেল, তাহলে অ্যাক্সিলারেশন সৃষ্টি হলো। অ্যাক্সিলারেশন মানে কি, ত্বরণ সৃষ্টি হলো। ত্বরণ সৃষ্টি হলো বলে বস্তুটাকে আমি নিয়ে গিয়ে আর এখানে দাঁড় করাতেই পারলাম না, আমার হাত থেকে বাইরে বেরিয়ে গেল, তাই তো, হাত থেকে বাইরে বেরিয়ে চলে গেল। সেরকম ভাবে তুললে হবে না, বস্তুটাকে ধীরে 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 তুলতে হবে। ধীরে ধীরে মানে কি, আস্তে আস্তে স্লো মোশনে তুলো বস্তুটাকে, তাহলে কি হবে, বস্তুটার মধ্যে খুব ন্যূনতম ত্বরণ সৃষ্টি হবে, হবে তো অবশ্যই। সেই জন্যই আমরা বলি সেম অ্যামাউন্টের বল প্রয়োগ করতে হয়। তো কি দেখো, তুললাম, বস্তুটা আমার হাতের ওপরেই থেকে গেল। তাহলে এই যে আমি তুললাম, আমি বল প্রয়োগ করলাম, তাহলে কতটা বল প্রয়োগ করলাম, এফ পরিমাণ বল ফোর্স অ্যাপ্লাই করলাম। এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কতটুকু, এমজি পরিমাণ কাজ করছিল পৃথিবীর, নিশ্চয় এমজি পরিমাণে আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে, তবে আমি তুলেছি। তাহলে ফোর্স ইকুয়ালস টু, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এফ ইকুয়ালস টু এমজি। সেম পরিমাণ বল লাগালাম, তাই বস্তুটা উপরের দিকে উঠলো। তাহলে সেটাই লিখেছি, প্রযুক্ত বস্তুর উপর প্রযুক্ত বল এফ সমান এমজি। এখানে বস্তুর সরণ কি, আমরা কি জানি, প্রযুক্ত বল এবং বলের দিকে সরণ। এখানে দেখো সরণ কোন দিকে কাজ করছে, বস্তুটা সরেছে কোন দিকে, সরণ কোন দিকে হয়েছে, বস্তুটা নিচে ছিল উপরের দিকে গেছে। সরণ কি, এস। এস কোন দিকে কাজ করছে, উপরের দিকে। এফ কোন দিকে কাজ করছে, উপরের দিকে। একই দিকে কাজ করলে আমরা কি শিখেছি, স্থিতি। একই দিকে কাজ করলে, একই দিকে কাজ করলে আমরা দেখেছি যে দুজনের মধ্যে কোণ কত, মানে কি, আমরা যদি কৃতকার্য পড়েছিলাম তখন কি শিখেছিলাম, ডব্লিউ ডব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, মানে কি একই দিকে যদি কাজ করে ফর্মুলাটা কি, এফ এস কস থিটা। এই যে থিটা বলেছিলাম, এই থিটাটা হলো প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ। আবার বলছি, তাহলে মধ্যবর্তী কোণ কত, 0, একই দিকে ধনাত্মক কার্য হচ্ছে। তাহলে কার্য এখানে থিটার মান কত, 1, কেন কি 0 ডিগ্রি, cos 0 এর মান কত, cos 0 ডিগ্রি সমান 1, তাহলে cos 0 এর মান হলো 1। তাহলে আমার কৃতকার্য এখানে আমি কতটা কাজ করলাম, কত কাজ করলাম, এফ এস পরিমাণ কাজ করলাম। সরণ এস আর প্রযুক্ত বল এফ,
এফ এস পরিমাণই কাজ করলাম, এখানে cos থিটা 1 হয়ে গেল যেহেতু। তাহলে এবার প্রশ্ন হলো যে এফ এস পরিমাণ আমি কার্য করে ফেললাম, তাহলে এফ সমান এমজি। কেননা আমি প্রথমেই দেখেছিলাম যে আমাকে কতটা বল প্রয়োগ করতে হচ্ছে, এমজি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে, বস্তুটা যতটা ওয়েট ততটাই বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে এফ এর মান আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি এমজি। আর সরণ কি, সরণ তো আমরা এখানটা দেখেছি, সরণ এইদিকে হচ্ছে, সরণ উচ্চতা কত, হাইট এখানে দেখেছি এইচ, তাহলে এইচ পরিমাণ উচ্চতায় আমি তুলেছি, ততটাই তো বস্তুটা সরণ হয়েছে, ততটাই সরণ হয়েছে, এখানে ছিল এখানে গেছে, মানে কি এইচ পরিমাণ সরণ হয়েছে। তাহলে কি সরণ এস এর মান কত, উচ্চতার মানটা যেটা সেটাই, তাহলে এইচ, তাহলে এম জি এইচ, সেটাই তো বের করতে বলেছে, কৃতকার্য ইপি সমান এম জি এইচ, বেরিয়ে গেল। দেখো অভিকর্ষীয় স্থিতিশক্তি, কৃতকার্য যেটা আমি করলাম, আমার শক্তি ছিল, আমার কার্য করার সামর্থ্য ছিল, সেই জন্যই তো আমি কাজটা করতে পেরেছি, আর এই কাজ করার সামর্থ্যটাই হলো আমার শক্তি। তাহলে কি, তাহলে কি আমার শক্তিটাই তো এর মধ্যে সঞ্চিত হলো স্থিতিশক্তি রূপে, তাহলে কি অভিকর্ষীয় স্থিতিশক্তি কি হলো, আমি যতটা কাজ করলাম ততটাই, সেটাই সেটাই মান, সেই জন্য এমজিএইচ হয়ে গেল অভিকর্ষীয় স্থিতিশক্তির মান, এটাই প্রমাণ হয়ে গেল। ব্যাস, কেমন বুঝতে পারছো তোমরা একটু বলো কমেন্ট বক্সে। আচ্ছা, এবার আমরা দেখব যে গতিশক্তি, গতিশক্তির গাণিতিক প্রকাশ, গতিশক্তির গাণিতিক প্রকাশ। দেখো গতিশক্তি কি দেখেছিলাম, কোন বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বস্তুটি গতিশক্তি বলে। এবার প্রশ্ন হলো যে গতিশক্তির সূত্র কি, আগের দিন আমরা দেখেছি গতিশক্তি পড়ার সময়তে, আমরা কি কাইনেটিক এনার্জি, গতিশক্তিকে ইংলিশে কি বলে, কাইনেটিক এনার্জি, তাহলে এনার্জি ডিউ টু কাইনেটিক, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ই কে, ই কে সমান কি হাফ এম ভি স্কয়ার, এই যে এম চলে আসলো, ভি স্কয়ার চলে আসলো, এর আগের দিন তো শুধু সূত্রটা বলে দিয়েছিলাম, কি করে আসলো এটাই প্রমাণ। চলো প্রমাণ করি, ই কে সমান হাফ এম ভি স্কয়ার কি করে আসলো। দেখো একটা বস্তু, এটা ধরো একটা বস্তু, এই বস্তুটার ভর ধরো এম, ঠিক আছে, এই বস্তুটার উপরে আমি এফ বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করছি আমি বস্তুটার উপরে, বস্তুটা সরণ হয়েছে এস, দেখো নীল কালি দিয়ে লেখা আছে, তো সরণ হয়েছে এস, বস্তুটা এখন এইখানে চলে এসেছে, এই জায়গাটায় চলে এসেছে, ঠিক আছে, তাহলে এস সরণ হলো, প্রযুক্ত বল এবং সরণ একই দিকে হচ্ছে, তাহলে কৃতকার্য কি এক্ষুনি বললাম, এখানে কৃতকার্য হবে এফ এস, কস থিটার মানে 1 হয়ে যাচ্ছে, 0 ডিগ্রি, মাঝে কোনো কোণ নেই, একই সরল রেখায়, ঠিক আছে, তাহলে এফ এস, ঠিক আছে, কৃতকার্যর মান এফ এস হয়ে গেল। এবার এই এসটা কি, এসটা তো আমরা জানি সরণ, ঠিক আছে, এফ সমান কি আমরা কি জানি, এই জন্যই বলেছিলাম বল গতির চ্যাপ্টার, আজকে এটা কিন্তু আমার ওয়ার্ক পাওয়ার এনার্জি থার্ড পার্ট, লাস্ট পার্ট, ঠিক আছে, এরপরে যদি আমি তোমাদেরকে, আগে তোমরা পুরোটা কমপ্লিট করে নাও, পড়ো ভালো করে, পুরো কনসেপ্ট ক্লিয়ার করে নাও, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য আর একটা সেশন রাখবো, মানে আর একটা পার্ট 4 আমি নিয়ে আসবো, পার্ট 4 শুধু অঙ্ক থাকবে, শুধু অঙ্ক, তোমাদের অঙ্ক থাকবে, আর এখান থেকে কত রকমের কি টাইপের কোশ্চিন আসতে পারে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখি, এই জন্য বল গতি, বল গতি এবার এরপরে শুরু হবে বল গতি, তো বল গতি তোমরা অবশ্যই ভালো করে বোঝো। দেখো এখানে আমাকে কিন্তু বল লাগছে, ফোর্স, বারবার আমরা এফ ইকুয়ালস টু এম এ জেনে আসছি, ঠিক আছে, কেন জানছি জানি না কিন্তু, কারণ কি বল গতি পড়িনি, পড়লে বুঝতে পারবো, বল গতি খুব ইন্টারেস্টিং, বল গতি। আচ্ছা দেখো এফ ইকুয়ালস টু এম এ মানে কি, আমরা জানি ফোর্স বল সমান বস্তুর ভর এম ইন্টু অ্যাক্সিলারেশন এ, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, বাংলায় বলে ত্বরণ। আচ্ছা, তো এফ ইকুয়ালস টু এম এ, তো এম এ এফ এর মান, তাহলে আমরা ঠিক আছে এফ এর মান তো এম এ বুঝলাম, এম এ এখানে বসিয়েও দিলাম। এবার আমার পড়ে থাকলো কি সরণ এস, সরণটাকে নিয়ে কি করব, সরণের তো মান জানি না, বলেছি এস পরিমাণ সরণ হয়েছে, সরণের মান বের করার সূত্রর জন্য আমরা কি করি, নিউটনস ল অফ মোশন, বল গতির মধ্যে খুব ইম্পর্টেন্ট, নিউটন এক ব্যক্তি ছিল, স্যার আইজাক নিউটন, তো তিনি আবিষ্কার করে গেছিলেন যে 3খানা সূত্র মোশন,
এই দেখে তিনটে গতীয় সূত্র, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর যে কতটা মাহাত্ম্য সেটা পড়তে গেলে বুঝতে পারবে, কত বড় ভাস্ট জিনিস এটা একটা, আর কত ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তা নিউটন ল অফ মোশন থেকে আমরা জানি মানে এখন আমরা জানছি, ঠিক আছে, পরে জানবো এটা কি করে আসলো যখন বল গতিতে ঢুকবো। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার হলো ভি কি, ইউ কি, এস কি, এস কি, কিছুই জানি না। দেখো নিউটন বলে গেছিল, অ্যাকচুয়ালি গতিসূত্রটা আবিষ্কার করেছিল তিনি একটা আপেল গাছের তলায় বসেছিলেন, তো আপেল পড়া দেখে গ্র্যাভিটেশনাল ফোর্স বললো, আপেল কেন পড়ছে, নিশ্চয়ই পৃথিবী টানছে, তার জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। তো দেখো এবার এই পড়ার কারণেও তিনি এবার কি পড়ছে, তার কি কি হতে পারে, কি কারণে পড়তে পারে, এইসব নিয়ে ভাবনা চিন্তা করতে করতে এত বড় এক গ্র্যাভিটেশন বলে নিউটনের একটা গোটা চ্যাপ্টার আছে। তোমরা এখন 9-এর যেহেতু পড়াচ্ছে, এত বড় কিছু নেই, ঠিক আছে, বড় হও, তারপরে আস্তে 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 বুঝবে। তো দেখো এখানে বলছে যে আপেলটা যখন ধরো গাছের উপরে ছিল, সাপোজ ধরো আমি এই ফোনটাকেই আমি এখান থেকে নিলাম, উপরের দিকে ছুড়ে দিলাম, ফোনটা তো উপরের দিকে উঠে চলে যেতে পারতো, কি কারণে নিচের দিকে আসলো, নিশ্চয় পৃথিবী টানছে, কিছু একটা টান আছে, সেই টানটাই হলো অভিকর্ষজ টান, পৃথিবী টানছে। যদি টান না থাকতো তাহলে তো উপরের দিকে চলে যেত। আচ্ছা দেখো উপরের দিকে যখন যাচ্ছে, একটা যদি আমরা স্লো মোশন ভাবে ভাবি, স্লো মোশন ক্যামেরায় যদি রেকর্ডিং করে দেখি, কিংবা যদি আমরা তো খালি চোখে বুঝতে পারবো না, একটা পজিশনে গিয়ে ওর বেগটা 0 হচ্ছে নিশ্চয়, তবেই তো সে নিচের দিকে পড়ছে, নাহলে তো উপরের দিকে উঠে চলে যেত টানের জন্য। তাহলে প্রশ্ন হলো, ধরো এখানেই বস্তুটা ছিল, আমি এই কনসেপ্টটাকে বাদ দিলাম, মানে ওপর দিকে তোলার কনসেপ্টটাকে বাদই দিলাম, ধরো বস্তুটা এখানে আমি ধরে আছি, ঠিক আছে, ছাড়লাম, প্রথমে বস্তুটার এখন বেগ কত, এখন নাই, বেগ নাই, স্থির হয়ে আছে, তার মানে কি প্রাথমিক বেগ 0, প্রাথমিক বেগ 0, প্রাথমিক বেগ হলো ইউ, প্রাথমিক বেগ 0, ছেড়ে দিলাম, পড়ছে, মানে কি একটা বেগ সৃষ্টি হলো। তাহলে কি যতক্ষণ হাতের উপরে আবার না পড়লো তার পূর্ব মুহূর্ত পর্যন্ত, মানে হাতে স্পর্শ করার কিংবা ভূপৃষ্ঠে, ধরো আমি ছেড়ে দিলে মাটিতে পড়ে যেত, তো মাটিতে ভূপৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগের মুহূর্ত অব্দি কি কাজ, ওর মধ্যে একটা বেগ তৈরি হয়েছিল ভি, সেটাই হচ্ছে, দেখো ইউ হচ্ছে প্রাথমিক বেগ, আর ভি হচ্ছে অন্তিম বেগ। অন্তিম বেগ মানে কি, মাটি স্পর্শ করা বা হাতে নিলাম, হাতে ধরলাম, ধরো ক্যাচ ধরছি, তাহলে হাতে স্পর্শ করা ঠিক পূর্ব মুহূর্তে, অন্তিম বেগ, স্পর্শ করে গেলে তো স্পর্শ করে গেল, থেমে গেল, ঠিক পূর্ব মুহূর্তে জাস্ট টাচ করবে, মানে এতটাই সূক্ষ্ম একটা, মানে চুল পরিমাণ সূক্ষ্ম। ফিজিক্সের সমস্ত কিছু কাউন্ট বা গণনা এরকম সূক্ষ্মতর ভাবেই করা হয়। তো দেখো অন্তিম বেগ, তাহলে প্রাথমিক বেগ কি ইউ, অন্তিম বেগ হলো ভি। আমরা শুধু টার্ম গুলো কি সেগুলো জানবো, কি করে আসলো, কেন আসলো, সেগুলো আমরা বল গতিতে শিখবো। আচ্ছা এখানে আছে 2as, এটা কি, এটা এর আগেও দেখেছি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ত্বরণ, অভিকর্ষ বলের জন্য ত্বরণ। দেখো বস্তুটাকে আমি ছেড়ে দিয়েছি, বস্তুটা তো প্রথমে বেগ 0 ছিল, তারপরে কি হলো, বেগ সৃষ্টি হচ্ছে, বেগ সৃষ্টি হচ্ছে মানে ভূপৃষ্ঠে, দেখো যত, আমি ধরো একটা বস্তুকে এইখান থেকে ফেললাম এতটুকু, এই ধরো ফোনটাকে আমি ডিসপ্লেটা উল্টো দিকে করে এইটুকু হাইট থেকে ধরো আমি এখান থেকে ফেললাম হাতের উপরে, ডিসপ্লেটাতেও ভাঙলো না, আমার হাতেও লাগলো না খুব একটা, তাই তো, তার মানে কি হাইটটা অল্প ছিল, অল্প পরিমাণ বেগ যে নেমেছে, ঠিক আছে। এবার যদি আমি এটাকে 3 তলা হাইট থেকে ধরিয়ে দিই, আমি ক্যাচ ধরি, আমার হাতেও লাগবে, ডিসপ্লেটাও ভেঙে যেতে পারে, তার মানে কি তার বেগটা অনেক বেশি হয়ে গেছে, কিসের জন্য, উচ্চতার জন্য, বেগ অনেক বাড়ছে, তার মানে কি সময়ের সঙ্গে সঙ্গে, দেখো এইটা এইটুকু পড়তে যেটুকু সময় লাগবে, নিশ্চয়ই 3 তলা হাইট থেকে যদি ফেলি, 3 তলা ছাদ থেকে ফেলি, তার থেকে তো বেশি সময় লাগবে। তাহলে কি সময়ের সাথে সাথে বেগটা কি বাড়ছে, বস্তুটার বেগ বাড়ছে, তার মানে কি আমরা কি জানি, ত্বরণের সংজ্ঞা অনুযায়ী কি জানি, যে বস্তুর বেগ যদি বাড়ে তাহলে কি, তাকে কি বলবো, ত্বরণ, মানে বস্তুটার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে বস্তুটার বেগ বাড়ছে, কিসের জন্য বাড়ছে, অভিকর্ষ টানের জন্য বাড়ছে।
আর এর জন্য কি হচ্ছে, ত্বরণ সৃষ্টি হচ্ছে, মানে বেগ কনস্ট্যান্টলি বাড়ছে। ঠিক আছে, কি হারে বাড়ছে, কত ধরনের ত্বরণ হয়, ঠিক আছে, সেগুলো পরের গল্প। তো ত্বরণ সৃষ্টি হচ্ছে, ত্বরণটাকে বলছে আমরা এ। আর কি এস, আমরা আগে থেকেও জানি অনেক। এস হলো সরণ, এই হলো ফর্মুলা। আমি ভেঙে ভেঙে ফর্মুলাটা কি কারণে আসলো, কি করে আসলো বলে দিলাম, মানে কোনটাকে কি বলে। তাহলে আমরা এখানে এস পেয়ে গেলাম। তাই আমার মেন উদ্দেশ্য কি, এখানে এস আমি জানি না, তাহলে আমাকে এস এর একটা ফর্মুলা জানতে হবে। এই এস এর ফর্মুলাই আসবে নিউটনের ল থেকে। এস এর ফর্মুলা কি, এস কি আমরা জানি না, তাহলে এস এইখান থেকে দেখো, আমি যদি এখানে কি প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ কি, বস্তুটা ধরো প্রথমে কি ছিল, স্থির ছিল, তাহলে প্রাথমিক বেগ কি, জিরো, তো জিরো, প্রাথমিক বেগ সমান জিরো। অন্তিম বেগ আছে, অন্তিম বেগ কতটা আছে জানি না, অন্তিম বেগ ভি, ভি পরিমাণই আছে ধরো। তাহলে আমি এখানে ধরো জি, এবার ধরো এই সমীকরণটাই আমি ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ এর মান 0 বসিয়ে দিলাম, যেমন আছে 2as লিখলাম। এখান থেকে আমাকে মেন উদ্দেশ্য কি, এস বের করা, এস এর সূত্রটাকে বের করা। তাহলে ধরো আমি 2as কে এই ধারে নিয়ে আসলাম, সমান ভি স্কয়ার লিখলাম। আমি আরো ভেঙে বোঝাচ্ছি, যাতে ভেঙে লিখছি তোমরা যাতে বুঝতে পারো, স্টেপ জাম্প করছি না। তাহলে এস, অতএব এস সমান কি, ভি স্কয়ার, এই 2a দিয়ে ভাগ করে দিলাম, নিচে চলে আসলো, বাই 2a। তাহলে এস এর মান কত পেয়ে গেলাম, ভি স্কয়ার বাই 2a। এইবার আমাকে প্রশ্ন হলো, আমি এম এ এফ এর মান বসিয়ে দিয়েছি, এম এ, এস এর মান আমি ভি স্কয়ার বাই 2a বসিয়ে দিলাম এখানটাতে। দেখো এস ভি স্কয়ার বাই 2a বসিয়ে দিয়েছি এখান থেকে। তাহলে এম এ ইন্টু ভি স্কয়ার বাই 2a, এ এ কি হলো, কেটে গেল, এ এ কেটে গেল। ঠিক আছে, এবার কি, তাহলে এটাকে এম ভি স্কয়ার উপরে উপরে গুণ করে এম ভি স্কয়ার বাই 2, তাহলে এটার মানেই তো হাফ এম ভি স্কয়ার, এটাই তো চেয়েছে গাণিতিক রূপ কি, ই কে সমান হাফ এম ভি স্কয়ার, ই কে সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে আমাদের কি হলো, গাণিতিক রূপে প্রকাশ হয়ে গেল, কি করে, গতীয় সমীকরণ ই কে মান হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, এবার চলো চলো এবার দেখবো আমরা যে অবাধে পতনশীল বস্তুর, অবাধে পতনশীল কোন বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা। যদি ফ্রিলি ফলিং কোন বডি, তার টোটাল মেকানিক্যাল এনার্জি কত। ঠিক আছে, মানে কি, আমরা কি জানি, কি শিখেছিলাম, যে স্থিতিশক্তি এবং যান্ত্রিক শক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক থাকবে। ঠিক আছে, স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি। তাহলে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি সমান কি, আমরা জানি কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি, ই পি এবং ই কে। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে, দেখবো এই যে বস্তুটা, এই ধরো বস্তুটা, এই বস্তুটার ভর হলো এম। ঠিক আছে, তো এই বস্তুটার প্রথমে ছিল এ পয়েন্টে, আমি তুলেছি বস্তুটাকে, ধরো বস্তুটাকে আমি তুলে রেখেছি, এটা হলো বস্তু, বস্তুটা ছিল এ পয়েন্টে, বস্তুটাকে ছেড়ে দিয়েছি আমি, ছেড়ে দেওয়াতে বস্তুটা পড়ছে, ঠিক ভূপৃষ্ঠ স্পর্শ করার আগে। দেখো এখানে মাঝে কিন্তু গ্যাপ আছে, মানে কি ভূপৃষ্ঠ স্পর্শ করেনি, স্পর্শ করলে তো আবার সে স্থির হয়ে যাবে, স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে আমরা দেখব যে, আমরা কি বলেছি, যান্ত্রিক শক্তির নিত্যতাটা হলো যে বস্তুটা যখন পড়ছে তখন তার যে কোনো অবস্থানের টোটাল স্থিতিশক্তি এবং গতিশক্তির পরিমাণ সেম থাকবে, সমান থাকবে। মানে এই পয়েন্টেও স্থিতিশক্তি গতিশক্তির যোগফল যা হবে, এই পয়েন্টেও তাই হবে, এই পয়েন্টেও তাই হবে। এখানে পয়েন্ট বি ভেবো না মাঝামাঝি, ঠিক আছে, যে কোনো জায়গায় তোমরা ধরতে পারো, মাঝেও ধরতে পারো, যে কোনো জায়গায়, মানে বস্তুটা এইদিকে পড়ছে, আমি তিনটে কন্ডিশন নিয়েছি, তিনটে স্থান নিয়েছি, পড়ছে, রানিং অবস্থায় একটা, আর একটা ঠিক স্পর্শ করার আগে, তিনটে কন্ডিশনেই দেখবো একই পরিমাণ মেকানিক্যাল এনার্জি আছে। তো কিভাবে, দেখো বস্তুটা, এবার আমি পয়েন্ট দিয়েছি, টোটাল বস্তুটার হাইট কত, আমি ধরো বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তুলেছি, এই উচ্চতায় তুলে রেখেছি। ঠিক আছে,
বস্তুটার আমি পয়েন্ট দিয়ে রেখেছি এ বি সি, তিনটে পয়েন্টে আমি মেকানিক্যাল এনার্জি বের করব। ধরো এটা ধরো সি পয়েন্ট, ভূপৃষ্ঠ স্পর্শ করার আগে সি পয়েন্ট, বি পয়েন্ট মানে ভূপৃষ্ঠ ঠিক পড়ছে, তো ধরো এক্স পরিমাণ দূরত্ব, এখানে এক্স, এ আর বি এর মাঝে দূরত্ব এক্স, আর বি আর সি এর মাঝে দূরত্ব ধরো ওয়াই, আর টোটালটা তো আমি এইচ ধরেই রেখেছি। তার মানে কি এইচ সমান এক্স প্লাস ওয়াই, তাই তো? এটা তো সিম্পল ব্যাপার, এই দুটো যোগফলই তো এইচ। ঠিক আছে, তো এবার গল্প হলো যে বস্তুটা আমি ফেলছি, পড়ছে। আমি প্রথমে কি এই পয়েন্ট এ পয়েন্ট আমি পয়েন্ট ধরেছি একটাই কারণে, আমি তিনটে পয়েন্টে আমি বের করবো মেকানিক্যাল এনার্জি। তাহলে পয়েন্ট এ তে মেকানিক্যাল এনার্জি কত বের করি। আমরা কি দেখলাম, মেকানিক্যাল এনার্জি সমান কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির যোগফল, স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল, যান্ত্রিক শক্তি মানে। তাহলে এ পয়েন্টের উচ্চতা কত? এ পয়েন্টের উচ্চতা হলো এইচ, তাই তো? এইচ এইখানে এ পয়েন্টটা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত? এইচ। এইচ সমান আমরা তার মানে কি এক্স প্লাস ওয়াই, আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি, এক্স প্লাস ওয়াই, তাহলে এইচ সমান এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, ভালো কথা। এবার গল্প হলো যে বস্তুটা তো আমার কাছে স্থির ছিল, প্রথমে বস্তুটা তো স্থির ছিল, বস্তুটাকে আমি ছেড়ে দিলাম, পড়ছে, ছেড়ে দিলাম, পড়তে শুরু করলো। তাহলে এই স্থির অবস্থায় এর পোটেনশিয়াল এনার্জি তো ছিল, আমি যেহেতু বল প্রয়োগ করে তুলেছি এর আগেই বললাম, তাহলে আমার দ্বারা কৃত কার্য, আমি যে বলটা খরচা করেছি, আমি যে এনার্জিটা খরচা করেছি, ঠিক আছে, আমার শক্তিটাই, আমার এই কৃত কার্যটাই এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়েছে, সঞ্চিত আছে। তাহলে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি তো আছে, আমি হাইটে তুলেছি, ঠিক আছে, কিন্তু গতিশক্তি আছে কি? কাইনেটিক এনার্জি আছে, স্থিতিশক্তি তো আছে, কিন্তু কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তো নাই। আমি যে ছাড়লাম গতিশক্তি শুরু হলো, মানে কি সে একটা গতিতে পড়তে শুরু করলো। তাহলে পয়েন্ট এ তে আমরা দেখতে পাচ্ছি স্থিতিশক্তি কি? স্থিতিশক্তি ইপি, ইপি তো আছে, কিছু একটা আছে আমি তুলেছি, কিন্তু গতিশক্তি ইকে, ইকে কি আছে? নাই। তাহলে গতিশক্তি এ পয়েন্টে কি জিরো, ঠিক আছে, এ পয়েন্টে জিরো, তাহলে গতিশক্তি এ পয়েন্টে ধরো জিরো হয়ে গেল। মেকানিক্যাল এনার্জি আমাকে বের করতে হবে, তাহলে ই কে সমান জিরো। এবার পড়ে থাকলো, তার মানে টোটাল মেকানিক্যাল এনার্জি কি এ পয়েন্টে? শুধুমাত্র স্থিতিশক্তিটুকু, সেটাই সমান, মানে মেকানিক্যাল এনার্জি আর স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি সমান সমান হয়ে গেল, যেহেতু কাইনেটিক এনার্জি নাই, গতিশক্তি নাই, জিরো। তাহলে ইপির মানটা শুধু সেটাই হবে টোটাল মেকানিক্যাল এনার্জি, ইপি। এখানে যদি জিরো বসিয়ে দিই তাহলে শুধু ইপি পড়ে থাকলো, সমান ইপি। তাহলে ইপির মান কি? ইপির মান কি? আমরা বারবার দেখছি পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তির সূত্র কি? এম জি এইচ। তাহলে কি এম জি ইন্টু এইচ, এইচ সমান কি এক্স যোগ ওয়াই। দেখেছি হাইট, টোটাল হাইট এক্স ওয়াই, প্রথমে ওয়াই সরি ধরো আমি এইচ তুলেছি, এখান থেকে ছেড়েছি, এক্স পরিমাণ আসলো, তারপর ওয়াই পরিমাণ আসলো, এসে এখানে পৌঁছে গেল সেম, তার মানে এক্স প্লাস ওয়াই লিখে দিলাম। তাহলে এম জি এক্স গুণ করছি, এবার গুণটা তো সবাই জানো নিশ্চয়ই, এম জি এক্স যোগ এম জি ওয়াই, তাহলে এম জি এক্স যোগ এম জি ওয়াই, এটা আমার টোটাল মেকানিক্যাল এনার্জি পেলাম কোন পয়েন্টে? এ পয়েন্টে। এবার আমাকে দেখতে হবে যে আমার বি পয়েন্ট, আমি একটা মাঝামাঝি হোক উপর দিকে হোক, যেখানে এই ডিস্টেন্সের মাঝে একটা যে কোনো একটা পয়েন্ট ধরেছি বি, তুমি অন্য জায়গায় ধরতে পারো, এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, যেখানে ইচ্ছা। তো মাঝে একটা পয়েন্ট ধরেছি বি, তাহলে আমাকে এবার দেখতে হবে বি পয়েন্টে মেকানিক্যাল এনার্জি কত। এখানে তো মেকানিক্যাল এনার্জি হয়ে গেল এম জি এক্স যোগ এম জি ওয়াই, ঠিক আছে। এ পয়েন্টে নিত্যতা সূত্র অনুযায়ী কি? নিত্যতা অনুযায়ী আমার যে পয়েন্টই আমি ভাবি না কেন, সব পয়েন্টে মেকানিক্যাল এনার্জি সমান হবে, ধ্রুবক থাকবে, সেম কনস্ট্যান্ট থাকবে, স্থির থাকবে। তাহলে কি এখানে তো পেয়ে গেলাম, তাহলে এবার বি পয়েন্টে বের করি। তো বি পয়েন্টে আমার হাইট কত ভূপৃষ্ঠ থেকে? দেখো বি পয়েন্টটাকে এবার কনসিডার করি, বি পয়েন্টে মাঝামাঝি একটা পয়েন্ট ছেড়ে দিয়েছি, মাঝে একটা পয়েন্ট ধরে নিয়েছি বি, ঠিক আছে। তো মাঝে পয়েন্টে এখানে তো দেখো এর মধ্যে স্থিতিশক্তি আছে বলে পড়ছে,
আর স্থিতিশক্তি কি বলেছিলাম, শক্তির রূপান্তর সম্ভব। তাহলে কি হচ্ছে, এখানে স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। একবারে কি হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে পড়ছে, আস্তে আস্তে হচ্ছে, মানে আস্তে আস্তে। আমরা ধরো একটা, আমি ধরো স্থিতিশক্তিকে আমি একটা একটা বাজে টাইপের উদাহরণ হলেও দেখছি, হয়তো অতটা মিলবে না। ধরো আমি একটা জলের গ্লাস নিলাম, নিচে একটা পাত্র ধরলাম, আমি গ্লাসটাই ধরো এটা স্থিতিশক্তি, জলটা ধরো স্থিতিশক্তি, আমি জলটা ঢালছি, পড়ছে গতিশক্তি হয়ে, পড়ছে নিচে, ঠিক আছে। তাহলে পড়ছে, এখানে কি হচ্ছে, স্থিতিশক্তিটা কনস্ট্যান্ট কমছে আর গতিশক্তিটা বাড়ছে। মানে কি, এই বিন্দুতে দেখো গতিশক্তি ছিল 0, যেই পড়তে শুরু করলো ওর এই স্থিতিশক্তিটা কমছে, মানে কনভার্ট হচ্ছে, মানে স্থিতিশক্তি পরিবর্তিত হচ্ছে গতিশক্তিতে, আর পড়ছে পড়ছে পড়ছে, তাহলে পড়ছে, দিক 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 পড়ে গেল। তার মানে কি, স্থিতিশক্তি কমছে, গতিশক্তি বাড়ছে। তাহলে মাঝামাঝি যদি একটা পয়েন্ট ধরি, সেখানে আমার স্থিতিশক্তিও আছে কিছু পরিমাণ মাঝামাঝি, তার তো পড়া কমপ্লিট হয়নি, সে তো ভূপৃষ্ঠে এখনো পড়ছে, ভূপৃষ্ঠ তো আর ছুঁয়ে যায়নি। তাহলে মাঝামাঝি পয়েন্টে স্থিতিশক্তি আছে, স্থিতিশক্তি কমলেও কমতে কমতে আছে, সেই জন্যই পড়ছে। স্থিতিশক্তি আছে, গতিশক্তি আছে, তাহলে দুটোই আছে মাঝামাঝিতে। তাহলে মেকানিক্যাল এনার্জি সমান কি সূত্র, স্থিতিশক্তি যোগ গতিশক্তি। তাহলে এই পয়েন্টে দেখো, বি পয়েন্টে আমার স্থিতিশক্তিও আছে, গতিশক্তিও আছে। দেখো এবার বের করতে হবে আমাকে, স্থিতিশক্তিটা প্রথমে বের করব, গতিশক্তিটা বের করব, দুটোতে যোগ করে দেবো, তাহলে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি পেয়ে গেলাম। এবার দেখো স্থিতিশক্তি বের করব, স্থিতিশক্তির ফর্মুলা কি আমরা জানি, mgh। দেখো এখানে h সমান কি, হাইট, উচ্চতা, এখানে h সমান কি, x যোগ y ধরেছিলাম। এইখানে বি পয়েন্টের উচ্চতা কত, শুধুমাত্র y, এইটুকু, x তো তুলিনি, x তো পড়েনি। তাহলে দেখো স্থিতিশক্তি, এখানে একটা পয়েন্ট বোঝার আছে যে আমি স্থিতিশক্তি যখন নির্ণয় করছি তখন ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কাউন্ট করছি, কারণ আমি ভূপৃষ্ঠ থেকে তুলেছি বলেই এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে। তাহলে y পরিমাণ দূরত্ব, এখানে দূরত্ব কত, h মান y, তাহলে mgy, স্থিতিশক্তির পরিমাণ বেরিয়ে গেল mgy, ঠিক আছে। এবার আমাকে বের করতে হবে কি, গতিশক্তির পরিমাণ কি। গতিশক্তি বের করতে গেলে ফর্মুলা কি, গতিশক্তির হাফ mv স্কয়ার, সেই একই গল্প, ভি স্কয়ার চলে এসছে, আর ভি এর মান আমরা জানি না, ভি এর মান কত বের করতে হবে। ভি এর মান কত কিভাবে বের করেছিলাম, নিউটনের ল অফ মোশন থেকে, একটু আগেই এখানে দেখেছিলাম। তো ল অফ মোশন থেকে সেই ফর্মুলা কি, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। ইউ সেখানটায় কি বলেছিলাম, ইউ হলো প্রাথমিক বেগ, এ সমান কি অ্যাক্সিলারেশন মানে ত্বরণ ডিউ টু গ্র্যাভিটি অভিকর্ষ বলের জন্য, আর কি এস সমান কি সরণ। পয়েন্ট এবার আমাকে ভাবতে হবে, দেখো ভি বের করছি, গতি, এই পয়েন্টে আমি গতি বের করছি, গতি শক্তি কত বের করব এই বি পয়েন্টে। গতি শক্তিটা কোথায় থেকে শুরু হয়েছে, গতি শক্তিটা কি ভূপৃষ্ঠ থেকে এইদিকে উঠছে না তো, এদিকে তো আমি তুলে দিয়েছিলাম আগে। গতি শক্তিটা সৃষ্টি হয়েছে এ পয়েন্ট থেকে, পড়ছে তাই গতিশক্তির সৃষ্টি হয়েছে। গতিশক্তি এই পয়েন্টে 0 ছিল, পড়তে জাস্ট শুরু করেছে, গতিশক্তি হতে লেগেছে, গতিশক্তি বাড়ছে, ঠিক আছে। তাহলে গতিশক্তি বি পয়েন্টে আমি কোন পয়েন্টে থেকে শুরু করেছি, এ পয়েন্ট থেকে, তাহলে আমাকে কি করতে হবে, এ পয়েন্টের রেসপেক্টে গতিশক্তি বের করতে হবে। কিন্তু স্থিতিশক্তি বের করলাম এই উচ্চতায়, কারণ স্থিতিশক্তি আমার এই যত স্থিতিশক্তি, আমি স্থিতিশক্তির কেন পরিমাণ নির্ভর করে, ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় তুললাম তার উপর নির্ভর করে, সেই জন্য আমাকে ওয়াই পরিমাণ ধরেছে হচ্ছে mgy। কিন্তু যখন আমাকে এখানে ভি বের করতে হচ্ছে, তখন আমাকে কি গতিশক্তি বের করছি। তার মানে কি, আমরা কি গতিশক্তির সূত্র জানি, যে কোনো বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকেই গতিশক্তি বলে। তাহলে গতিশক্তি, তাহলে এখানটাই হলো আমার ভি বের করতে গেলাম, পয়েন্ট এ টু বি, এই পরিমাণ সে পড়ছে, এইটুকু পড়েছে, তার এখনো এই পড়াটুকু বাকি আছে, এইটুকু পড়েনি। তাহলে এই পরিমাণ দূরত্ব কত, এক্স। তাহলে দেখো ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। এখানে আমরা কি দেখেছিলাম, ভি সমান অন্তিম বেগ,
ইউ সমান প্রাথমিক বেগ আর 2as, এস সমান কি সরণ। দেখো ভি সমান অন্তিম বেগ, অন্তিম বেগ মানে তুমি ভেবো না যে এইটাই অন্তিম বেগের, আমি এই পয়েন্ট ধরেছি মানে এখানে এসে অন্তিম বেগ কত, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট, এই নিচের টুকু ধরো নাই, এই মুহূর্তে এই নিচের অংশটা নাই, আমি এই পয়েন্টে ধরেছি, তাহলে এই পয়েন্টে ধরেছি, এই পয়েন্টে এর এ কত গতিশক্তি, দেখো x পরিমাণ দূরত্ব, এটা হলো কি এর সরণ, এইটুকুই তো সরণ হয়েছে, এইটুকুই সরণ হয়েছে, x পরিমাণ সরণ হয়েছে, তাহলে সরণ s সমান কি x, ঠিক আছে। আচ্ছা প্রাথমিক বেগ কি ছিল প্রথমে, শুরুতে ছিল u সমান 0, এই পজিশনে কত v, এই পজিশনে আমার v আছে, তাহলে v এর একটা মান আছে এই পজিশনে, আমাকে v এর মানটাই বের করতে হবে, এখানে v আমরা জানি না, v এর সূত্র, তাহলে আমি এখানে কি করলাম, u এর মান 0 বসিয়ে দিলাম। আচ্ছা a কি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন কে আমরা কি দিয়ে লিখি, ডিউ টু গ্র্যাভিটি, বারবার বলছি মানে অভিকর্ষ বলের জন্য, মানে কি g দিয়ে লিখি, a সমান কি g, s সরণ সমান কি লিখলাম x, এইটুকু সরণ হয়েছে, তাহলে আমি যদি বসিয়ে দিই v স্কয়ার ইকুয়ালস টু 2gs, v স্কয়ার সমান 2gs, এবার এই v স্কয়ারের মানটা এখানে যদি 2gs বসিয়ে দিই, দেখো 2 এ 2 এ কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি mgx, mgx, তাহলে mgx টা কি বেরালো আমার, b পয়েন্টে কাইনেটিক এনার্জি গতি শক্তি, b পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কত বের করেছি, আমরা বের করেছিলাম mgy, আমরা কি জানি মেকানিক্যাল এনার্জির সূত্র স্থিতিশক্তি যোগ গতিশক্তি, স্থিতিশক্তি যোগ গতিশক্তি, মান কত স্থিতিশক্তির বের করেছি mgy, গতিশক্তির কত মান বের করেছি mgx, দেখো তো মিললো কিনা, সেম মিললো, দেখো মিলে গেছে, মানে কি এ পয়েন্টে যা ছিল মেকানিক্যাল এনার্জির পরিমাণ mgx প্লাস mgy, বি পয়েন্টেও mgx প্লাস mgy, তার মানে কি এ পয়েন্টেও আমার যা ছিল সূত্র অনুযায়ী, নিত্যতা সূত্র অনুযায়ী বি পয়েন্টেও যান্ত্রিক শক্তি সমান, দুটো প্রমাণ করে ফেললাম, এবার আমার বাকি থাকলো কি সি পয়েন্টে সমান কিনা দেখবো, তাহলে কি সব পয়েন্টে সমান, তিনটে পয়েন্ট আমরা বিবেচনা করে দেখেছি, তিনটে পয়েন্ট ধরেছি, চাইলে আমি চারটেও ধরতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, আমি তিনটে ধরলাম সর্বনিম্ন, ঠিক আছে, তাহলে তিনটে যদি সমান হয় তার মানে কি সবটাই সমান, তার মানে কি আমার কি যান্ত্রিক শক্তির নিত্যতা যেটা আমরা শিখেছিলাম সেটা সঠিক, সেটাই আমরা প্রমাণ করব, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। তাহলে এবার বাকি থাকলো কি সি পয়েন্ট, তাহলে সি পয়েন্টের কথা এবার ভাবি, সি পয়েন্টে দেখো ভূপৃষ্ঠ ঠিক স্পর্শ করেনি এই অবস্থায়, ভূপৃষ্ঠে স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্ত, তাহলে ভূপৃষ্ঠ স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর এটা এতটাই সামান্য, তাহলে এর উচ্চতা আমি ধরবো কত, 0, উচ্চতা নাই, খুব সামান্য, খুবই সূক্ষ্ম পরিমাণ, তুমি মাপতেও পারবে না, তাহলে কি এখানে উচ্চতা সমান 0 ধরলাম, হাইট কত 0 নাই, ঠিক আছে। এবার আমাকে কি বারবার আমি বের করছি, স্থিতি শক্তি বের করব, গতি শক্তি বের করব, যোগ করে দিব যান্ত্রিক শক্তি, সমান কিনা দেখবো, ব্যাস এইটাই কাজ। তাহলে এখানে আমার কি দেখো, এখানে দেখো ঠিক স্পর্শ করার আগের মুহূর্তে এখানে দেখো স্থিতিশক্তির পরিমাণ শেষ হয়ে এসছে, প্রায় সব স্থিতিশক্তি প্রায় গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, সামান্য পরিমাণ স্থিতিশক্তি হয়তো বাকি আছে, ভূপৃষ্ঠ টাচ করার পূর্ব মুহূর্ত মানে থেমেই যাবে, ভূপৃষ্ঠকে ছুঁয়েই নিবে, ছোঁয়ার একটু আগের মুহূর্ত, স্থিতিশক্তির পরিমাণ এতটাই নগণ্য, ওখানে স্থিতিশক্তি নাই, স্মৃতিশক্তি আমরা হিসাবেই করতে পারবো না, এতটাই ছোট, তাহলে আমরা এখানটায় এই পয়েন্টে কি দেখবো, স্থিতিশক্তির পরিমাণ 0, আমরা এ পয়েন্ট সি পয়েন্টে কি দেখবো, স্থিতিশক্তির পরিমাণ 0, আমরা এ পয়েন্টে কি দেখেছিলাম, গতিশক্তির পরিমাণ 0, আচ্ছা ঠিক আছে, স্থিতিশক্তির পরিমাণ 0 হয়ে গেল, হাইট 0, স্থিতিশক্তির পরিমাণ 0, এবার আমার বাকি থাকলো কি, আমাকে গতিশক্তিটা বের করব, তার মানে আমার এই পয়েন্টে মেকানিক্যাল এনার্জি অলরেডি দেখো স্থিতিশক্তি 0 হয়ে গেছে, সি পয়েন্টে স্থিতিশক্তি 0 হয়ে গেছে, তার মানে যেটা গতিশক্তি সেটাই মেকানিক্যাল শক্তি, সেটাই যান্ত্রিক শক্তি, দেখা যাক কি হয়, গতিশক্তি ই কে সমান কি
একই সূত্র বারবার বলছি, হাফ এম ভি স্কোয়ার। সেই একই ব্যাপার, ভি এর মান এবার বের করব। এই পয়েন্টে ভি এর মান কত? এই পয়েন্টে ভি এর মান বের করতে গেলে দেখো এর পরিমাণ এই পয়েন্ট মানে কি? এবার দেখো উচ্চতা তো স্থিতিশক্তির বেলায় উচ্চতা ধরেছিলাম, কিন্তু আমার গতিশক্তি কোথায় থেকে শুরু হয়েছে? এ পয়েন্ট থেকে শুরু হয়েছে, পড়তে শুরু হয়েছে, তবে গতিশক্তি স্টার্ট হয়েছে। লাস্ট পয়েন্ট কি? সি। এই টোটাল, তার মানে এই পর্যন্ত এই টোটালটা তার কি হয়েছে? সরণ হয়েছে। এখানে কি দেখো, ভি এর সূত্র অনুযায়ী কি দেখেছিলাম? স্টার্টিং পয়েন্টে ইউ কি ছিল আমার? প্রাথমিক বেগ 0। এ সমান কি? ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে কি? ত্বরণ অভিকর্ষ বলের জন্য। এ সমান কি? জি। সরণ কি? তাহলে সরণ কি? এখান থেকে এই পর্যন্ত সরণ হয়েছে, এইখান থেকে স্টার্ট হয়েছে, এইখানে লাস্ট পয়েন্ট সি ধরছি। তাহলে এ থেকে সি পর্যন্ত সরণ কত? এক্স যোগ ওয়াই। বা তাহলে সরণ সমান কত? এক্স যোগ ওয়াই। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ফর্মুলা বসালাম, ইউ এর মান কত বসালাম? 0 বসালাম। দেখতে পাচ্ছ? আশা করছি দেখতে পাচ্ছ। ইউ এর মান কত বসালাম? 0 বসালাম। এরপরে আমরা কি দেখবো? 2gs। জি কেন বসালাম? এ এর সমান সমান জি, আমরা জানি এ সমান জি। তাহলে এস সমান, এবার বসাতে হবে, এস সমান কি পেয়েছি? সরণ এক্স যোগ ওয়াই। তাহলে এক্স যোগ ওয়াই সরণ বসালাম। তাহলে আমাকে এবার 2g দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হচ্ছে? আচ্ছা, গুণ আমি এখন করলাম না, 2g ইন্টু এক্স যোগ ওয়াই। আচ্ছা, তাহলে এটা কিসের মান বেরোলো? ভি স্কোয়ার এর মানটা বেরোলো। তাহলে ভি স্কোয়ার এর সূত্র বা মান, তাহলে ভি স্কোয়ারটাকে আমি এখানে বসিয়ে দিই। ভি স্কোয়ার 2g ইন্টু এক্স প্লাস ওয়াই বসিয়ে দিলাম ভি স্কোয়ারের জায়গায়। বসিয়ে দিয়ে 2 এ কি হলো? কেটে গেল। পড়ে থাকলো কি? এম জি ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এ ফার্স্ট ব্র্যাকেট আছে, গুণ করতে হবে, এটাকে আমি এখানে লিখছি নিচে। এম জি এক্স গুণ করলাম যোগ এম জি ওয়াই। এটাই তো মেকানিক্যাল এনার্জি। এখানে তো পোটেনশিয়াল এনার্জি 0 এই পয়েন্টে, সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টেও আমার মেকানিক্যাল এনার্জি কত বের হলো? এম জি এক্স যোগ এম জি ওয়াই। তাহলে দেখো এ পয়েন্টেও যা, বি পয়েন্টেও তাই, সি পয়েন্টেও তাই। তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়ালো? যে যান্ত্রিক শক্তির নিত্যতা অনুযায়ী যে কোনো পয়েন্টে যান্ত্রিক শক্তির পরিমাণ মানে মোট স্থিতিশক্তি এবং গতিশক্তির পরিমাণ সর্বদা সমান বা ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট। আজকে এই পর্যন্তই, ভিডিও পুরো কমপ্লিট হয়ে গেল। তোমাদের এই নতুন সেটআপে বুঝতে কোথাও লেখা দেখতে অসুবিধা হচ্ছে কিনা একটু বলো। তোমরা যত রেসপন্স করবে আমার তত ভালো লাগবে, এটুকুই। আর ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। তোমাদের কোনো প্রবলেম হলে নিঃসন্দেহে নির্বিঘ্নে তোমরা আমাকে মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9732103504। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, যে কোনো প্রবলেম হলে এখানে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, তাহলে আজকে কমপ্লিট হলো। এই সঙ্গে বলে রাখি, আমাদের টোটাল কার্যক্ষমতা শক্তি বা ওয়ার্ক পাওয়ার এনার্জি ক্লাস 9 এর 5th চ্যাপ্টার টোটাল কমপ্লিট আজকে। এরপরে আমরা শুরু করব বল গতি সেকেন্ড চ্যাপ্টার, সম্ভবত সেকেন্ড চ্যাপ্টার শুরু করব। ভিডিও দেখো, স্টে টিউন আর সাবস্ক্রাইব করো অবশ্যই। বাই বাই।